আসসালামু আলাইকুম। আজকে এসএসসি 25 এবং 26 কেমিস্ট্রি সাবজেক্টের সিকিউ সলভিং ক্লাস। তো দেখো আমরা খুব বেশি সিকিউ সলভ করব না, হাতে গোনা কয়েকটা সিকিউ সলভ করব। তো প্রথম যে সিকিউটা আছে দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসা কোশ্চেন। তো আমি এর আগেও একটা লিস্ট দিছি যে সকল টাইপ থেকে কোশ্চেন হয়, সেই সকল টাইপ থেকে দেখো কোশ্চেনগুলো আসবে। এখানে প্রথম যে কোশ্চেনটা সেটা বলছে এ চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের আমার হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় করো। মানে আমি যেটা বলছি সেটাই কিন্তু আসছে কৌণিক ভরবেগ, তাই না? কৌণিক ভরবেগ নিয়ে মানে এর বাইরে আসবে না। সো তোমরা হচ্ছে ক খগুলো কিন্তু মুখস্থ করবো, ক খগুলো কিন্তু মুখস্থ করবো। এখানে খুব একটা বোঝার বিষয় নাই, আর যেগুলো তোমরা বুঝবে না সেগুলো আমরা বলবা যে আমি এগুলো বুঝিনি। আচ্ছা ঠিক আছে। এ চিত্রে বলছে কৌণিক ভরবেগ। আচ্ছা আমরা কৌণিক ভরবেগের গ নম্বরে যদি সলভ করি, আমরা কৌণিক ভরবেগ সমান কি জানতাম? কৌণিক ভরবেগ হচ্ছে mvr। এই মোটটুকু কিন্তু আমাদের কৌণিক ভরবেগ। আচ্ছা তাহলে কৌণিক ভরবেগ সমান সমান এন এইচ বাই কি 2s পাই। এটা হচ্ছে আমাদের সূত্র ছিল, তাই তো? যেখানে পরিচয় ছিল mvr সমান হচ্ছে কৌণিক ভরবেগ, আর এনটা হচ্ছে আমার কক্ষপথের সংখ্যা বা শক্তি স্তরের সংখ্যা, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর পাইয়ের মান তো আমরা জানি 3.1416। আচ্ছা ঠিক আছে। সো এখন দেখো আমাদের যে চিত্রটা বলছে, এখানে আমরা ডাটাগুলো বের করি। এই চিত্রে দেখো কক্ষপথ কয়টা আছে? কক্ষপথ কিন্তু দেওয়াই আছে একটা, দুটা, মানে দুটা কক্ষপথ, তাই না? এই যে দুটো লাইন দিয়েছে, দুটো কক্ষপথ আছে। তার মানে এন এর মান কত আসতেছে আমাদের এখানে? তোমরা এখানে কোনো ডাটা লিখবা। এন এর মান আমাদের কত আছে? এন এর মান 2 আছে। এইচ এর মান আমরা জানি, এইচ এর মান কত? এর আগে আমরা পড়েছি 6.026 ইন্টু 10⁻⁻34। আর এর এককটা হচ্ছে কি জুলস সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে কি আমাদের পায়ের মান তো আমরা ভ্যালুটা জানি 3.1416। আচ্ছা গেল। এখন আমরা এখানে ডাটাগুলো বসিয়ে দিলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এন এর মান কত? 2। তাহলে 2 ইন্টু আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.026 ইন্টু 10⁻⁻34। আচ্ছা ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু পায়ের মান কত? 3.1416। সো যেহেতু সময় কম, তাই আমি এখানে অঙ্কটার মানে অ্যান্সার বের করতেছি না। তোমরা যে অ্যান্সারটা আসে সেটা তোমরা বের করে রেখো। আমি জাস্ট তোমাদেরকে নিয়মটা বলে দেবো। সো নিয়মটা হচ্ছে কি mvr, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, এখানে লিখে দেবো, আমরা জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। সেটাকে আমরা একটু রিমুভ করতেছি। আচ্ছা, তো এরপর দেখো এই যে সেই ঘটনা চলে আসছে, আমাদের মডেল চলে আসে। এ ও বি মডেল দুটির মধ্যে তুলনা করা যায়। আচ্ছা দেখো, স্বাভাবিকভাবে কী মনে হয়, এ মডেলটা বেশি গ্রহণযোগ্য না বি মডেলটা বেশি গ্রহণযোগ্য? তার আগে দেখো আমরা ইলেকট্রনের গতিপথ একটু কল্পনা করি, মানে একটু দেখার চেষ্টা করি। এখানে ইলেকট্রনের গতিপথ হচ্ছে বৃত্তাকার। ইলেকট্রনের গতিপথ কি বৃত্তাকার, তাই না? যে বৃত্তাকার দিছে। আর এখানে ইলেকট্রনের গতিপথ দেখো অনেকটা সৌরজগতের মতো, তাই না? আমরা জানি না আমাদের পৃথিবীর গ্রহগুলো এরকমভাবে অনেকটা প্রদক্ষিণ করে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে। তার মানে এখান থেকে বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের সৌর মডেল, তার মানে এটা হচ্ছে রাদারফোর্ড মডেল। আর এটা হচ্ছে আমার কি, বিজ্ঞানী নিলস বোর বা বোর পরমাণু মডেল। এটা হচ্ছে বোর পরমাণু মডেল, আর এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল। হ্যাঁ, তো এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি। এখন তুলনামূলক আলোচনা করব, তো আমি এগুলোকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো বোঝানোর সময় নেই। সো তোমরা এখান থেকে তোমরা জাস্ট লোকা মুখস্থ করবে, এই দুটো মডেল একবার মুখস্থ। আমি আগেও বলছি মুখস্থ করবো, এখন মুখস্থ করবা। তারপর আমি একটু একটু বলি যে এই যে রাদারফোর্ড পরমাণু মডেল কী করছে, রাদারফোর্ড পরমাণু মডেল ইলেকট্রনগুলোকে আসলে সৌরজগতের সাথে তুলনা করছে। যে সূর্য যেমন পৃথিবীর অন্যান্য গ্রহ যেমন সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, ঠিক একইভাবে ইলেকট্রনগুলো হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন দিক থেকে প্রদক্ষিণ করতেছে। আর বোর পরমাণু মডেলে কী হয়, একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে বা ঘোরে। তারপরে এখানে রাদারফোর্ড পরমাণু মডেলের শক্তির কোনো রকম ব্যাখ্যা দেয়নি যে আমাদের যে কোনো ইলেকট্রন যখন বিচ্যুত হয় বা কোনো ইলেকট্রন যখন শক্তি শোষণ করে বা নির্গত করে তখন কী রকম ঘটনা ঘটে, এরকম কিছু কথা বলেনি। কিন্তু বিজ্ঞানী নিলস বোর কিন্তু এরকম ধরনের তথ্য আমাদেরকে যে প্রদান করছে। এবং সর্বশেষ কথা এই একটা জিনিস লিখে দেবা যে আমাদের নিলস বোর বা বোর পরমাণু মডেলটা অধিক গ্রহণযোগ্য। আচ্ছা ঠিক আছে, আশা করে বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের স্কিপ করতেছে এখন। প্রথম সৃজনশীল কমপ্লিট। এখন দেখো দ্বিতীয় যে আমাদের সৃজনশীলটা, সেটা দেখো। এখানে বলছে
এটা 10 সালে কোয়েশ্চেন। এখানে বলছে একটি পরমাণুর ভর দেওয়া আছে। আচ্ছা, খুব ভালো কথা, পরমাণুর ভর দেওয়া আছে। সো ভরকে আমরা কী দ্বারা প্রকাশ করি? আচ্ছা, ওগুলো জানা যায়। ভর দেওয়া আছে, ওর একটি পরমাণুতে 64টি হচ্ছে 34টি হচ্ছে কি নিউট্রন আছে। এখন এখানে বলছে কি গাণিতিকভাবে মৌলটি নির্ণয় করা। তো আমি বলছিলাম কিন্তু আমরা যখন প্রথম যে টপিকটা দিয়েছিলাম, যে তোমাদের মনে আছে কি না, যে মৌলের পরিচয়, সেখানে কিন্তু আমরা বলছিলাম যে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, তো সেখানে দেখো সেরকমভাবে বলছে যে গাণিতিকভাবে মৌলটি নির্ণয় কর। আচ্ছা, এখানে কী দেওয়া আছে দেখো তো, ভর সংখ্যা দেওয়া আছে। সো আমরা কী জানি ভর সংখ্যা সমান কি, বা ভর সমান সমান কি? ভর সমান সমান আমরা জানি কি প্রোটন প্লাস কি নিউট্রন, তাই না? প্রোটন প্লাস নিউট্রন নাম্বার। ভর সংখ্যা সমান সমান কি প্রোটন প্লাস নিউট্রন নাম্বার। তো চলো আমরা এরকমভাবে আমরা এটা বের করার চেষ্টা করি। ভর সংখ্যা সমান কি প্রোটন প্লাস নিউট্রন নাম্বার। আচ্ছা, ঠিক আছে। সো গ নাম্বার সলভে যাই। গ নাম্বার হচ্ছে আমাদের কি মৌলটি নির্ণয় করা। তাহলে ভর সংখ্যা দেওয়া আছে। আমরা জানি ভর সংখ্যা সমান সমান আমরা জানি এরকমভাবে লিখবা, ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা বা প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন সংখ্যা দিলে ভালো হয়, সংখ্যা লিখতেছি, প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। হ্যাঁ, তো এখন দেখো ভর সংখ্যা। আচ্ছা, আমরা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে এই দিকে নিয়ে আসি, বা এরকম করলেও হয়, সমস্যা নেই। ভর সংখ্যা কত দেওয়া আছে দেখো তো, ভর সংখ্যা কত দেওয়া, ভর সংখ্যা কিন্তু আমাদের দিয়ে দিছে 0.541, 0.541 গুণন 10⁻³ আমার কত, 10⁻³ গ্রাম, 10⁻³ গ্রাম আছে, গ্রাম আমরা না লিখি। এটা সমান সমান প্রোটন সংখ্যা। প্রোটন কি দিয়ে দিছে? নিউটনের সংখ্যা দিচ্ছে। তো ধরি প্রোটন হচ্ছে আমাদের এক্স। প্রোটন তো দেয়নি, তাই প্রোটন আমরা ধরতেছি এক্স। সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই, প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের এক্স। তো এখন বলছে কি, এখন বলছে নিউট্রন। নিউট্রন আছে, নিউট্রন কয়টা আছে? নিউট্রন হচ্ছে 34টি নিউট্রন আছে। আচ্ছা, 34টা নিউট্রন আছে। 34 প্লাস হচ্ছে আমার 34 নিউটন, 34। 34টা নিউটন। তো নিউটন সংখ্যা তো আমাদের বলা নেই, তা 34টি নিউট্রন আছে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে প্রোটন হচ্ছে এক্স আর হচ্ছে 34। তোমার প্রোটন সংখ্যা নিয়ে আমরা ডিল করতেছি না তো, তাই না? এখানে আমরা কি প্রোটন সংখ্যা নিয়ে ডিল করতেছি? এখানে কিন্তু প্রোটন সংখ্যা নিয়ে ডিল করতেছি না, আমরা হচ্ছে ভর সংখ্যা। এখানে বলছে একটি পরমাণুর ভর এত, তার মানে প্রকৃত ভরটা দিয়ে দিছে না। তার মানে আমরা কি জানি? আমরা জানি এটুকু আমরা না লিখি, এটা তোমার ভর সংখ্যা। হ্যাঁ, এটুকু আমরা না লিখি, এরকমভাবে করা যাবে, সমস্যা নেই, কিন্তু এটুকু আমরা না লিখি। একদম স্পেসিফিকলি যদি বলতে চাই, তাহলে এখানে বলবো পরমাণুর প্রকৃত ভর, মানে হচ্ছে প্রোটনের ভর আর হচ্ছে নিউট্রনের যে ভর, সমান সমান কিন্তু কোনো মৌলের কি প্রকৃত ভর। তাহলে কোনো মৌলের প্রকৃত ভর জিনিসটা কি? প্রোটনের ভর এবং কি নিউট্রনের ভর, এটা সমান সমান কি কোনো মৌলের প্রকৃত ভর, তাই তো? আমরা কিন্তু এর আগেও বলছি যে ইলেকট্রনের ভরটাই খুব একটা, এর আগে বলছি কিনা জানি না, আমি সে বলে নিই। এটা হচ্ছে মানে পজিটিভ চার্জ। হ্যাঁ, এর এখানে কক্ষপথ থাকে, কক্ষপথে কি থাকে? ইলেকট্রন থাকে, কক্ষপথে ইলেকট্রন থাকে, তাই তো? তো এরকম একটা ডাটা দেওয়া ছিল যে নিউক্লিয়াসের, কোনো একটা নিউক্লিয়াসের সকল ভর কেন্দ্রের দিকে পুঞ্জীভূত থাকে, কেন্দ্রের দিকে। এবং কেন্দ্রে কী কী থাকে? কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। তো সেখান থেকে আমাদের ব্যাখ্যা আসছিল যে ভর সংখ্যা বা এই ভর, কোনো একটা নিউক্লিয়াসের প্রকৃত ভর সমান সমান হচ্ছে আমার হচ্ছে প্রোটনের ভর প্লাস হচ্ছে কি নিউট্রনের ভর। এই একটা থিওরি একটা আসছিল। তো আমরা সংখ্যা নিয়ে যেহেতু ডিল করতেছি না, আমরা হচ্ছে ভর নিয়ে ডিল করতেছি। কারণ কি, আমাদের এখানে ভর দিছে, এখানে ভর সংখ্যা দেয়নি। যদি এখানে ভর সংখ্যা দিত তাহলে আমরা প্রোটনের সংখ্যা বের করতাম, তাই না? যদি এখানে সামথিং একটা দেওয়া থাকতো তাহলে আমরা বের করতাম। আচ্ছা, সমস্যা নেই। তাহলে প্রোটনের ভর দেখো, প্রোটন সংখ্যা আমাদের দেওয়া আছে কি? প্রোটন সংখ্যা আমাদের দেওয়া নেই। তো ধরি প্রোটনের সংখ্যা এক্স, তাহলে এক্স, আমাদের এক্স না ধরে আমরা অন্য একটা সংখ্যা ধরি, তা পি ধরি। ধরি প্রোটনের সংখ্যা পি, তাহলে একটা প্রোটনের ভর কত? একটা প্রোটনের ভর হচ্ছে 1.67। আচ্ছা, 1.67 কত থাকে? 6.793। তোমরা একটু মুখস্থ করবো, আমি 6.7 দিয়ে করি, বা 6.6 দিয়ে করলেও হবে। 1.66 গুণন 10⁻⁻, কত, 19, হয় 19 কুলম্ব আর কি, না কত, না 19 না, -24 গ্রাম, তাই না? -24 গ্রাম।
আচ্ছা, যোগ এত যোগ নিউটনের ভর কত, নিউটনের সংখ্যা দেওয়া আছে, নিউটনের সংখ্যা কত 34। এই যে নিউটনের সংখ্যা দিয়ে দিচ্ছে না, 34টা নিউটনের সংখ্যা আছে। তাহলে একটা নিউটনের ভর এত, তাহলে 34টা নিউটনের ভর হচ্ছে 1.66 গুণন 10⁻²4। আচ্ছা, এটা তো গ্রামে, আচ্ছা গ্রাম না দে, এত সমান সমান কি প্রকৃত ভর, প্রকৃত ভর কিন্তু দিয়ে দিছে, দেখো প্রকৃত ভর দিয়েছে আমাদের 0.541, 0.541 ইন্টু 10⁻² কত -23 গ্রাম, -23। সেখান থেকে আমরা কী বের করবো বলো তো, এখান থেকে বিরাট বড় একটা ক্যালকুলেশন, এখান থেকে আমরা পির মানটা বের করবো। সো তোমরা ক্যালকুলেশনটা করবা, হ্যাঁ ক্যালকুলেশনটা করে আমাদের যে পির মানটা আসবে, পির মান, সে পির মানটা আমি জাস্ট উত্তরটা বলে দেবো, পির মানটা আসবে 29। সো পির মান মানে কি, প্রোটন সংখ্যাটা, প্রোটন সংখ্যা কি পারমাণবিক সংখ্যা, তো পারমাণবিক সংখ্যা 29 মানে কি, আমার মৌলটি কি আসে, মৌলটি হচ্ছে আমাদের কি কপার। সেরকমভাবে তোমাদের অ্যান্সারটা আসে। দেখো আমি কিন্তু প্রথম দিকে যে জিনিসটা লিখছিলাম সেটা একটু ফোকাস করো। প্রথম দিকে আমরা লিখছিলাম ভর সংখ্যা সমান সমান, কিন্তু এখানে কি তোমাদের ভর সংখ্যা দিয়ে দিছে না, এখানে কিন্তু ভর দিছে, ভর, কিন্তু ভর সংখ্যা কিন্তু দেয়নি, ওটা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, সূত্র ঠিক ছিল যে ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, যদি এখানে ভর সংখ্যা দেওয়া থাকতো তাহলে অনায়াসে আমরা বের করে ফেলতাম। যাই হোক, তাহলে আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে যাই। আশা করি বুঝতে পারছো, যেগুলো বুঝতে পারবো না আমাকে একটু বলবা, বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো তো, উদ্দীপকের মৌলটি বিদ্যুৎ পরিবাহী। এই যে দেখো বিদ্যুৎ পরিবাহী, আমি কিন্তু বলছিলাম এটা কিন্তু খ নম্বরে আসার কোশ্চেন, কিন্তু কেন জানি এটা এখানে দিয়ে দিছে। আচ্ছা সমস্যা নেই, বিদ্যুৎ পরিবাহী এবং ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ব্যতিক্রম। আচ্ছা দেখো, এখন ইলেকট্রন বিন্যাস আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছি যে ইলেকট্রন বিন্যাসগুলো ইম্পর্টেন্ট। এখন ইলেকট্রন বিন্যাসে কী হয়, তোমাদের হচ্ছে যে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম 24, বেশিরভাগ মানে সবচেয়ে বহুল যেটা সেটা আমি বলতেছি ক্রোমিয়াম, এবং কপার, কপার হচ্ছে 29। এই দুটো মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে কী হয়, ব্যতিক্রম হয়। ব্যতিক্রম কখন হবে, ব্যতিক্রম কখন হবে, ব্যতিক্রম তখন হবে যখন আমাদের n+l এর মান, আমাদের আমাদের ইসের যে আহ্বায়ক নীতি বলছিল কি, n+l এর মান যার কম, বা আমাদের শক্তি স্তরের শক্তি যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাই না, শক্তি যার কম n+l এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সেখানে গিয়ে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো n+l এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে ব্যতিক্রম কখন হয়, যখন এর উল্টা ঘটে, অর্থাৎ n+l এর মান যার কম আছে কিন্তু সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে না করে যার বেশি সেখানে ইলেকট্রন প্রবেশ করে। এটা কখন ঘটে, যখন যখন অরবিটাল এই যে 3D অরবিটাল, 4s অরবিটাল, এগুলো তো অরবিটাল তাই না, যখন এই অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে, পূর্ণর কাছাকাছি থাকে, অর্ধপূর্ণ বা পূর্ণের কাছাকাছি তখন থাকে, তখন সেগুলোকে অর্ধপূর্ণ করতে বা পূর্ণ করতে আমাদের ইলেকট্রনটা কম শক্তি স্তরে না গিয়ে বেশি শক্তি স্তরে দেয়। কেমন করে যায় চলো একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন এই যে ক্রোমিয়াম 24, হ্যাঁ এটাকে আমরা ইলেকট্রন বিন্যাস করবো, এটাকে আমরা ইলেকট্রন বিন্যাস করি এস এস পি এস পি এস। আচ্ছা এটুকু আমরা একটু নাই করে দিই। আচ্ছা আচ্ছা নাই করে দিয়ে আসি। কীরকম করা হয় দেখো, SSPA ডি, আচ্ছা ডি, এখন দেখো 1 2 2 3 3, তারপর 4 3, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন দেখো কীরকমভাবে আমাদের হচ্ছে আমাদের ব্যতিক্রম হয় কখন, এসে তো সর্বোচ্চ ইলেকট্রন যেতে পারে কয়টা, দুটা, তাহলে এস সর্বোচ্চ দুটা, পিতে সর্বোচ্চ কয়টা যেতে পারে, ছয়টা, তারপরে দুটা, ছয়টা, দুটা, আর এই যে এখন দেখো কত পর্যন্ত গেছে আমরা, এখানে 2 2 6 মানে হচ্ছে 10টা ইলেকট্রন, আর এখানে হচ্ছে 10টা, মানে 20টা ইলেকট্রন হয়ে গেছে, আমাদের হওয়া লাগবে কয়টা, 24টা, মানে এখানে 4 দিলে আমাদের হয়ে যায় তাই না, 4 দিলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হয়ে যায় না, 24টা ইলেকট্রন ফুল আপ হয়ে গেছে। এখন দেখো থ্রি ডি, থ্রি ডিতে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন যেতে পারে কথা, থ্রি ডিতে সর্বোচ্চ ইলেকট্রন যেতে পারে হচ্ছে আমাদের 10টা, তাহলে এটা পূর্ণর ক্ষেত্রে। আর যদি থ্রি ডি যদি আমরা 5 করি, থ্রি ডি যদি 5 করি তাহলে সেটা কী হয়, অর্ধপূর্ণ হয়। তো এই রকম এখানে ব্যতিক্রম ঘটে, এখানে কি ঘটে, এই 4s একটা ইলেকট্রন, 4s এর একটা ইলেকট্রন আমাদের হচ্ছে থ্রি ডিতে চলে যায়।
তাহলে ইলেকট্রন বিন্যাসটা তাহলে কীরকম হয়? ইলেকট্রন বিন্যাসটা আমাদের হচ্ছে, ইলেকট্রন বিন্যাসটা এখানে 4 হয় না, এখানে একটা কমে যায়, তাহলে এখানে আমাদের আসে, এখানে আমাদের ইলেকট্রন বিন্যাস এখানে একটা চলে যায়, আর একটা ইলেকট্রন এখানে 3d5 ক্রিয়েট করে। মানে এটা কী হলো? অর্ধপূর্ণ হয়ে গেল। তখন সাধারণ নিয়মের ব্যতিক্রম, এবং এই ধরনের ইলেকট্রন, এই ধরনের কাঠামোগুলো অতিরিক্ত স্ট্যাবল হয়, স্ট্যাবল বা হচ্ছে স্থিতিশীল হয়। মানে পরমাণুর মৌলটা আমাদের অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য এই ধরনের কার্যক্রম করে থাকে। মানে অরবে যাওয়ার কথা ছিল কম শক্তি স্তরে, কিন্তু গিয়ে আছে কোথায়? 3D সেলে। কেমন করে কম শক্তি স্তর বুঝলাম? এই যে 4s আর 3D শক্তি একটু হিসাব করো। 4s 3D n প্লাস l এর মান হিসাব করবা। এর n প্লাস l এর মান কত? 4 প্লাস 0 মানে কত? 4। আর n প্লাস n 3 প্লাস spd মানে 2, তাহলে হচ্ছে কত? 5। তাহলে যাওয়ার কথা ছিল এখানে কম শক্তি স্তরে ইলেকট্রন যাওয়ার কথা ছিল, কিন্তু যায় কোথায়? আমরা 3D-তে যায়। কারণ কিসের জন্য? অধিক স্ট্যাবল হওয়ার জন্য বা স্থিতিশীল হওয়ার জন্য। এখন দেখো, এখন তোমরা এটা খুব ভালো মতো বুঝো। কপারের ক্ষেত্রে কিন্তু ঠিক সেম ঘটনা ঘটে, তো আমি না করি। এখন দেখো, উদ্দীপকের মৌলটি বিদ্যুৎ পরিবাহী। আর বিদ্যুৎ পরিবাহী কখন হয়? যদি মুক্তচর ইলেকট্রন থাকে বা মুক্ত ইলেকট্রন থাকে, তখন সেখানে হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহী। আচ্ছা ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস সাধারণ ব্যতিক্রম। এখানে কি বলছে? ইলেকট্রনটা কপার, এই যে তো কপার 29 আমরা বের করলাম না গ নম্বরে কিন্তু আমরা বের করছি মৌলটা কী ছিল? কপার ছিল, তাই না? এই যে কপারের ইলেকট্রন বিন্যাসও ঠিক সেম হবে। কপারের ক্ষেত্রে কি আমি একটু কপি করি, হ্যাঁ, কপি কি আছে এরকম, এই যে কপি করলাম। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এখানে কি, হ্যাঁ কটা আসে? এখানে আছে 10টা ইলেকট্রন, তাই তো? তারপর এখানেও 10টা ইলেকট্রন, ঠিক আছে 10টা ইলেকট্রন। আর কয়টা লাগে? 9টা ইলেকট্রন লাগে, তাই না? যে 29 আছে 9টা ইলেকট্রন লাগে। সেখানে কত হবে? 3 জায়গা 5 9 হয়ে যায়, তাই না? 9 হয়ে যায়। এখন আমি বলছি তাহলে স্টেবল হওয়ার জন্য কী করা লাগবে? স্টেবল হওয়ার জন্য সে হয় পূর্ণ হবে, না হয় অর্ধপূর্ণ হবে। তার মানে এখানে 2 থাকার কথা, সে কিন্তু এখানে 2 না হয় কী করে? এখানে এখানে 2 হওয়ার কথা ছিল, কিন্তু 2 একটা ইলেকট্রন কী করে? একটা ইলেকট্রন এখানে থেকে এইখানে চলে যায়, একটা ইলেকট্রন এখানে চলে যায়, 3D-তে চলে যায়। তো 3D-তে চলে গেলে আমাদের আলটিমেট কী হবে? 3D10 হবে, 3D10 হবে। এটা হচ্ছে কি? অধিক স্টেবল অর্জনের জন্য। সো সেই জন্য বলা হয় কপার হচ্ছে কি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমাকে বললো, আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে আমাদের এটাও হয়ে গেল। এখন আমরা নেক্সট সৃজনশীলে চলে যাই। দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা কোয়েশ্চেন। আমরা রিসেন্টলি আসাগুলোই করবো। এখানে বলছে দৃশ্যকল্প 2 এর মৌলটি শনাক্ত করো। এই যে আবার একটা কোয়েশ্চেন, মৌলটি শনাক্ত করো। দৃশ্যকল্প 2 কোনটা? যে একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর, এই যে সেম নিয়ম কিন্তু, প্রকৃত ভর দিয়ে দিছে আর নিউটন সংখ্যা দিচ্ছে। তো আমি কিন্তু এটা করবো না, এটা তোমরা এখন করতে হবে। প্রকৃত ভর সমান সমান কি? নিউটনের ভর প্লাস কি? প্রোটনের ভর। ওই সংখ্যা দিয়ে গুণ করে আমরা হচ্ছে এটা বের করলে হয়ে যাবে, তাই না? এখন আসে 2 নম্বরে দৃশ্যকল্প এই ঘ নম্বরে, যেহেতু এটা সেম, এটা করবো না। দৃশ্যকল্প একের শক্তিক্রম বিশ্লেষণ কর। এই যে শক্তিক্রম, আমি বলছিলাম না শক্তিক্রমগুলো এগুলো দিয়ে দেয় যে n প্লাস এল এর মান, তাই না? n প্লাস এল এর মান শক্তিক্রম বিশ্লেষণ করে। আচ্ছা চলো আমি খুব সংক্ষেপে করবো, হ্যাঁ খুব সংক্ষেপে, তোমরা না একটু বিশ্লেষণ করবো, আমি খুব সংক্ষেপে করবো। কী কী আছে? 4f 4p 4d। আচ্ছা 4f 4p আর এটা কী বলতো? 4d। আচ্ছা শক্তিক্রম আমি একটু দেখাই তোমাদেরকে। n প্লাস এল এর মানটা প্রথম ক্ষেত্রে 4f, সো 4f 4f আমরা কি জানি? এন প্লাস এল এর মান। আচ্ছা এন প্লাস এল, আচ্ছা ঠিক আছে, এন প্লাস এল। এন এর মান কত? 4f এন এর মান, এই যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে শক্তি স্তর, আর এফটা হচ্ছে আমাদের কি? অরবিটাল। এফটা কি? অরবিটাল। ঠিক সেম এনটা আমাদের কি? শক্তি স্তর। এলটা আমাদের কি? অরবিটাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী যেটা আছে এটা। আচ্ছা ঠিক আছে, এর মান তো আমরা জানি, তাই না? সমস্যা নেই। তাহলে 4 এন এর ক্ষেত্রে 4 এর মান কত? এন এর ক্ষেত্রে 4f এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে আমাদের কত? এখানে নিচে করতেছি, হ্যাঁ এখানে না করি, এখানে না করি, আচ্ছা নিচে করি। সো এন এর মান কত? 4। 4f এর ক্ষেত্রে এন এর মান 4, আর এল এর মান কত? আমি একটু লিখে রাখি তোমাদের আবার বোঝার সুবিধার্থে। এস এর ক্ষেত্রে আমাদের এল এর মান, এল এর মান, আচ্ছা এল এর মান, এল এর মান হচ্ছে আমাদের 0 যখন সেটা হচ্ছে এস হয়, হুম। এল এর মান যখন 1 তখন সেটা হচ্ছে পি। এল এর মান হচ্ছে আমাদের 2 যখন সেটা হচ্ছে ডি। আর এল এর মান হচ্ছে আমাদের 3 যখন হচ্ছে সেটা এফ। এটা একটু তোমার লিখে রাখো, হ্যাঁ এটা তোমার একটু লিখে রাখো, এটা কাজে লাগবে।
একটু তোমাদের, তার মানে আমাদের এস আছে, তার মানে এসের ক্ষেত্রে এটার মান কত, 0। তার মানে এখানে 0, এই যে এস, না সরি সরি এফ, তো এফ আছে, এস না, এফের ক্ষেত্রে এল এর মান কত, এই যে 3, তার মানে 3 আমরা লিখে রাখো, এই যে 3। তাহলে 4 + 3 কত, 7। আমাদের কত বের হলো, 7 বের হলো। আচ্ছা ঠিক আছে, 7। এরপরে কিসে চলে যাবো, 4F তো হয়ে গেল, এরপরে হচ্ছে আমরা 4P-তে চলে যাব। 4P, তো স্বাভাবিকভাবে n+l একটু তাড়াতাড়ি করবো তোমরা, n+l তোমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবা। n এর মান হচ্ছে 4, আর পির ক্ষেত্রে l এর মান কত, পির ক্ষেত্রে l এর মান 2 sp, না 1, এর পির ক্ষেত্রে l এর মান 1, পির ক্ষেত্রে l এর মান 1 না, এই যে পির ক্ষেত্রে l এর মান কত, 1। আচ্ছা ঠিক আছে, তাহলে কত আসতেছে এখান থেকে আমাদের 5, এটা হচ্ছে 5। আচ্ছা ঠিক আছে, আর একটা কি আছে, সেটা হচ্ছে 4D, 4D সেটা হচ্ছে n+l এর মান, সো n এর মান হচ্ছে 4 প্লাস l এর মান কত, spd মানে 2, এটা হচ্ছে আমাদের কত, 6, তাই তো। তার মানে এইখান থেকে তোমরা কি বুঝতে পারছো, n+l এর মান কার বেশি, n+l এর মান কার বেশি, দেখেই বোঝা যাচ্ছে আমাদের হচ্ছে 4F এর n এর মানটা সবচেয়ে বেশি, তার মানে কি শক্তি বেশি, শক্তির ক্রম চাইছে না, কি বলছে 2 নম্বর সময় শক্তির ক্রম বিশ্লেষণ করো। তো তুমি এটা ছোট থেকে বড় সাজাতে পারো, বড় থেকে ছোট সাজাতে পারো, বড় থেকে ছোট সাজাতে সময়, তার মানে শক্তির ক্রমটা কি আছে, শক্তির ক্রমটা আসবে হচ্ছে আমাদের এই যে 4F সবচেয়ে বৃহৎ শক্তিশালী, এবং প্যাটে যেটা থাকে সেটা মানে বড় বোঝায়, এটা তো জানো তাই না। মানে শক্তির ক্রমের ক্ষেত্রে এই একটা বড় চিহ্ন একটা ছোট চিহ্ন, কেমন করে বুঝবো, যেটা প্যাটে থাকবে সেটাই হচ্ছে কি বড়। সাপোজ হচ্ছে 4 আর 5, 5-এর ভিতর বড় কোনটা, যেটা প্যাটে দেবা বড় হচ্ছে 5, তাহলে প্যাটে চিহ্ন দিতে হবে, যেরকমভাবে প্যাটে, যে প্যাট, এটাকে আমরা বলি প্যাট, যে কোনো চিহ্নকে যেটাকে আমরা প্যাট বলে থাকি, এটাকে আমরা প্যাট বলে থাকি, প্যাটে যেটা থাকে সেটাকে বড় বলা হয়। যদি জেনে না থাকো একটু সহজভাবে বলে দিলাম আর কি। তার মানে এই যে 4F এর শক্তি বেশি, তাই এটাকে প্যাটে দিয়ে দিয়েছি, প্যাটের চিহ্ন। তারপরে শক্তি বেশি কি, 4D শক্তি বেশি, তারপরে কি 4F, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, খুব সহজই ছিল তোমাদের, যে সকল সৃজনশীল আছে খুব সহজ, আমি বলেছি না জাস্ট 9টা টাইপ দিয়েছি তোমাদেরকে, 9টা টাইপের বাইরে একটাও আসেনি। আমি তোমাদের হচ্ছে 2023 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে সকল কোয়েশ্চেন ছিল ওই 9টা টাইপের ভিতরে আসছে। সো কোনো সমস্যা নেই, জাস্ট তোমার ক্লাসগুলো করবো, আর হচ্ছে কি বলতো বেশি বেশি প্র্যাকটিস করবো, তাই একদম অল ক্লিয়ার। নেক্সট সৃজনশীলে চলে যাই। আচ্ছা এখানে দেখো, পর্যায় সারণীর গ্রুপ 1-এ এক্স মৌলের অবস্থান, পর্যায় সারণীর গ্রুপ 1 গ নম্বর যে করছে, পর্যায় সারণীর গ্রুপ 1 এক্স মৌলের অবস্থান, এক্স মৌলের প্রোটন অবস্থান যুক্তিসঙ্গত কিনা। আচ্ছা এটা হচ্ছে তোমাদের হচ্ছে এর পরবর্তী অধ্যায়, হচ্ছে পর্যায় সারণী যে চ্যাপ্টার আছে এই এর পরের অধ্যায়ের পড়াশোনা, সো আমি এটাকে স্কিপ করতেছি, হ্যাঁ এটাকে আমি স্কিপ করতেছি, এগুলো তোমার পড়া লাগে। এমনিতে বোঝা যাচ্ছে প্রোটন সংখ্যা কী, এটা হচ্ছে হাইড্রোজেন, তাই না, হাইড্রোজেন তো আমাদের পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে প্রথম যে মূলটা, 1 নম্বর গ্রুপে 1 নম্বর সারিতে অবস্থিত, তাই না। তো এর যুক্তিসঙ্গত কারণ কি, এগুলো হচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব, পর্যায় সারণী যখন পড়বো তখন আলোচনা করব, তখন আমি এগুলো একটু স্কিপ রাখতেছি, দরকার নেই। এরপরে যে মৌলটা বসে থাকো, ওয়াই এবং জেড মৌলের উভয় ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসরণ করে কিনা, এই যে আমি কিন্তু এর আগেও বলছি সাধারণ নিয়ম আর ব্যতিক্রম নিয়মের ভিতরে পার্থক্য, তাই না, অনুসরণ করে কিনা সেটা আমরা একটু দেখব। এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দিয়ে দিছে 14 কত, আমাদের ফসফরাসের আগে যেটা ছিল 15-র আগে কি আছে বলতো, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তার মানে 14 হচ্ছে আমাদের কি সিলিকন হচ্ছে আমাদের 14, আর 47টা আমাদের এখন গুনি গুনি বের করতে হবে আর কি। তাহলে এটা 47, তাহলে 47 মৌলটা হচ্ছে আমাদের এজি, অর্থাৎ হচ্ছে সিলভার, হ্যাঁ সিলভার মৌল, তার মানে এটা সিলিকন আর এটা হচ্ছে কি সিলভার মৌল। তো এখন ইলেকট্রন বিন্যাস করে দেখা লাগবে কোনটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম আর কোনটা হচ্ছে সাধারণ নিয়মের অন্তর্ভুক্ত, বা দেখা লাগবে দুটাই অন্তর্ভুক্ত কিনা বা দুটাই ব্যতিক্রম কিনা। তো চলো আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি, 14 ইলেকট্রন বিন্যাস করব সিলিকন ইলেকট্রন বিন্যাস আমরা একটু করবো, চলো সিলিকন ইলেকট্রন বিন্যাসটা একটু করে ফেলি তাড়াতাড়ি। তারপরে এস এস পি এস, আচ্ছা অত পর্যন্ত যেতেই হবে না, না যাওয়া লাগবে, এস এস পি এস, আচ্ছা 1 2 2 3 3, আচ্ছা 2 2 6 2, আচ্ছা এখান পর্যন্ত কত গেছে, 10 গেছে, 10 11 12,
12 আর কটা লাগে, 12 আর 2টা লাগে, 14 পর্যন্ত 2 দিলে হয়ে যায়। তার মানে এটা সাধারণ নিয়মের ব্যতিক্রম না। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, বুঝতে পারছো কিনা একটু বলো। এটাই কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s2 3p2, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, তোমরা জানো কি না, যেখানে আমরা 2টা ইলেকট্রন কেন দিচ্ছি, এখানে আমরা 6টা ইলেকট্রন কেন দিচ্ছি, এগুলো কি তোমরা ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় একটু আমি বলি যে এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, আর এফ অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। এর কারণ কি? আচ্ছা, কারণটা আমি আরেকবার একটু বুঝাই দিই তোমাদেরকে। এই যে এস অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রনের যে সূত্রটা ছিল সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সেটা ছিল কি 2 × 2s + 1, তাই না? তো এটা দিয়ে আমরা কিন্তু ইলেকট্রন সংখ্যা বের করতাম। চলো একটু বের করি। এল এর মান কত হয়? 0 হয়। এস এর ক্ষেত্রে এল এর মান কত? 0, একটু আগে বলছি। এস এর ক্ষেত্রে এর মান 0 হলে পারে কত? 2 × 0 + 1, তার মানে কত আসতেছে? 2। বুঝতে পারছো যে 2টি ইলেকট্রন, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টি ইলেকট্রন। ঠিক একইভাবে ডির ক্ষেত্রে যখন আমরা বের করবো, দেখো 10টা বের হবে। কেমন? 2 × 2sl + 1। আচ্ছা, তাই 2, এই যে 2 গুণন এল এর মান কত? ডির ক্ষেত্রে এল এর মান কিন্তু এসপিডি, মানে 2 যোগ 1, তার মানে 2 2 4 1 5, 5 2 10, এই যে 10, এই যে 10টা ইলেকট্রন থাকতে পারে। এগুলো কিন্তু আমরা একটু ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ, যাতে বুঝতে অসুবিধা। তাহলে এটা হচ্ছে আমাদের কি সিলিকনের ইলেকট্রন বিন্যাস। তাহলে অল ক্লিয়ার, সিলিকনের ইলেকট্রন বিন্যাস কিন্তু কোনো রকম ব্যতিক্রম পায়নি। এখন আমরা 47-এ চলে যাবো। 47 কি? সিলভার এজি, সেটা হচ্ছে কি 47 ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, 47, এটা একটু অনেক বড় হয়ে যাবে। তারপরে আমরা করার চেষ্টা করব এস এস পি এস পি এস। আচ্ছা, নিচে করি। এস ডিপিএস ডিপিএস, তারপরে আচ্ছা দেখি কত পর্যন্ত যায়, একটু হিসাব করো। এটা হচ্ছে 1 2 2 3 3 4, এক কমে যায় 4, এক কমে যায় 4 3 4, তারপর হচ্ছে 5। আচ্ছা দেখি কত পর্যন্ত গেছে। তাহলে এখানে সর্বোচ্চ 2টা 6টা, আচ্ছা 2টা 6টা 2টা, আচ্ছা আরও 2 লাগবে না। তারপরে এখানে সর্বোচ্চ 10টা ইলেকট্রন, যেহেতু অনেক বড়তে 10টা দিয়ে দিচ্ছি। এখানে 6টা ইলেকট্রন, এখানে হচ্ছে আমাদের 2টি ইলেকট্রন। তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের আর একটা হচ্ছে ডিপিএস। তাহলে তাহলে এখানে আসবে 4D। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত লিখে রাখলাম। এখন দেখো হিসাব করব, হিসাব করে তাই বুঝতে পারবো। হিসাব করি, এখানে আছে 10টা ইলেকট্রন, এখানে 10টা, তাই তো 6 7 8 9 10। আচ্ছা 10টা, 10 10 20, এখানে 30 30 36 38 38 হওয়া লাগবে কত? 47টা হওয়া লাগবে। তাহলে 38টা হয়ে গেছে। আর 10টা দিলে 48 হয়ে যায়, তার মানে 9টা, এখানে তার মানে 9 হবে, তাই তো? এই যে এখানে একটু খেলা ঘটে যায়, বুঝছো? এখানে কিন্তু খেলা হয়ে যায়। এই যে অর্ধপূর্ণ করার জন্য বা পূর্ণ করার জন্য আমাকে একটা ইলেকট্রন অবসান করতে হবে। তার মানে কি করে? এই 2 এর ইলেকট্রন এখানে চলে আসে। 2 এর এখানে চলে আসে, কী করবে দেখো তো? এই 2টা নাই হয়ে যায়, এখানে 9টা নাই হয়ে গিয়ে এখানে একটা ইলেকট্রন কমতি হয়ে যায়, এখানে একটা ইলেকট্রন বেড়ে যায়। তার মানে সাধারণ নিয়মের ব্যতিক্রম কি কোনটা হয়? এটাই কিন্তু সাধারণ নিয়মের ব্যতিক্রম হচ্ছে, মানে সিলভার মৌলে আমাদের সাধারণ নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখা যায়। যাওয়ার কথা ছিল 5s, কিন্তু সে যায় কত? 4D-তে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমাকে বললো। তো এই ছিল আমাদের ইলেকট্রন বিন্যাস। তোমরা ইলেকট্রন বিন্যাস এরকম করে লিখে দেবে, যেহেতু এইখানে ইলেকট্রনটা আগে প্রবেশ করে, তাই অনেক সময় এটাকে এই দিকে নেওয়া হয় আর এটাকে হচ্ছে আমাদের এই দিকে নেওয়া হয়। সো এটা খুব একটা ম্যাটার করে না আমার মনে হয়। তো এই ছিল আমাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তার মানে সিলিকন আমাদের সাধারণ নিয়ম মেনে চলে, কিন্তু আমাদের সিলভার যেটা, সেটা কিন্তু আমাদের সাধারণ নিয়ম মেনে চলে না। তো এই ছিল আমাদের এই যে সৃজনশীলটা, সেটা বরিশাল বোর্ড 23 সালে কিন্তু এই কোশ্চেনটা আসলে, যদিও এটা চতুর্থ অধ্যায় থেকে একটা দিয়ে দিয়েছিল। চতুর্থ অধ্যায় যে এক মৌল মানে হাইড্রোজেন মৌল কেন 1 নম্বর গ্রুপে অবস্থান করে, এগুলোর ব্যাখ্যা আছে। তো আমি সেগুলি না চাই, তোমাদের যখন পড়াবো তখন চেষ্টা করবো পড়াতে। তো তাহলে পরবর্তী আমরা যে সৃজনশীল সেটাই যাই। দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 22 সালের কোয়েশ্চেন। এটা কি বলছে যে গ নম্বর একটা, এটা দেখো মৌল দেওয়া আছে, মৌল কিন্তু প্রতীক দিয়েছে XYZ। তো প্রতীক দিয়ে আমাদের কী হবে? আমরা কিন্তু এর আগে বলছি যে কোনো একটা মৌলকে যদি আমরা X দ্বারা প্রকাশ করি, এখানে থাকবে আমাদের কি পারমাণবিক সংখ্যা, যেটা হচ্ছে Z।
এখানে থাকবে আমাদের ভর সংখ্যা যেটা হচ্ছে এ, তাই তো। তারপরে পারমাণবিক সংখ্যা দেখো দিয়ে দিছে, এক্স এর পারমাণবিক সংখ্যা 17 দিয়ে দিছে। 17 কোন মৌল? তো আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি 17 পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লোরিন মৌল। ওয়াই হচ্ছে 19, তাহলে ক্লোরিন। তারপরে কি আছে? আর্গন, পটাশিয়াম মৌল, এটা হচ্ছে পটাশিয়াম। আর ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম মৌল। তার মানে এখান থেকে আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই মৌলগুলোকে চিহ্নিত করতে পারতেছি, তাই তো। এখন কি বলছে, প্রশ্ন কি বলছে সেটা আমাদের দেখতে হবে। উদ্দীপকে 1 নম্বর মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিছে। আপেক্ষিক পারমাণবিক ভর এত হলে 50টি পরমাণুর ভর কত? 1 নম্বর মৌল কোনটা ভাই? এই যে এটা এক্স এক্স মৌল হচ্ছে, হ্যাঁ। তো খুব সহজ কিন্তু দেখো, এর আগে আমি তোমাদেরকে কিন্তু একটা সূত্র বলছিলাম, হ্যাঁ, এর আগে একটা সূত্র বলছিলাম, যদিও সেটা এমসিকিউর ক্ষেত্রে, সেটা হচ্ছে W/M সমান সমান N ডিভাইডেড বাই কি এন এ, নাম্বার অফ অ্যাভোগাড্রো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যা, তোমরা তো জানো অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না। সেখানে এন অফ এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, সেটার মান আমরা জানতাম, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, তাই না, এটা আমরা মান জানতাম। এন হচ্ছে কতটি পরমাণু আছে, এই দেখো এই সূত্রটা আমরা কিন্তু মুখস্থ রাখো, হ্যাঁ। কতটি পরমাণু আছে? যে 50টি পরমাণু আছে, এই যে 50টি পরমাণু আছে, 50-এর মান দিয়ে দিছি। ডাব্লিউ পরিমাণ, ডাব্লিউ হচ্ছে কি পরিমাণ, এটা তো চাইছে আমাদের পরমাণুর ভর কত, মানে কত ভর, ডাব্লিউ পরিমাণ বা ভর কত। আর এম হচ্ছে আণবিক ভর, বা এখানে বলছে আপেক্ষিক পারমাণবিক ভর বা আণবিক ভর, হ্যাঁ, সেটা কত 35.5। জাস্ট এখানে তোমার 35.5টা বসিয়ে দেবে। সো এই ক্যালকুলেশনটা যদি সমাধান করো তাই কিন্তু হয়ে যাবে। তার মানে ডাব্লিউ সমান সমান আমাদের কী আসবে দেখো, ডাব্লিউ সমান সমান আমাদের আসতেছে হচ্ছে 50 গুণন 35.5 ডিভাইডেড বাই কে, যে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 গুণন 10⁻23। সো এটাকে যদি তুমি সমাধান করো তাহলে কিন্তু তোমরা হচ্ছে ডাব্লু মানে পরিমাণ কত গ্রাম পেয়ে যাবে। কিন্তু এটা সমাধান করলে কিন্তু তুমি ভর পেয়ে যাবে, হ্যাঁ, এটা কিন্তু ভর তুমি খুব সহজে পেয়ে যাবে। তোমাদের বই কীরকমভাবে করছে এই প্রশ্নটা এখানে আসে, তোমাদের বই কিন্তু এরকমভাবে কোয়েশ্চেনের অ্যান্সারটা করেনি। তোমাদের বই যেরকমভাবে করছে আমি একটু বলি যে প্রথম একটা পরমাণুর ভর বের করছে যে 17, একটা পরমাণুর ভর কত, তারপরে 50টি পরমাণুর ভর কত, এরকমভাবে বের করছে। বা আপেক্ষিক পারমাণবিক ভরে যেটা সূত্র ছিল না, সেই সূত্র দিয়ে বের করছে। তাহলে চলো তোমাদের বইয়ের নিয়ম আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো আমরা এটাকে একটু বাইরে রাখি, হ্যাঁ, এটাকে আমরা একটু বাইরে রাখি। অ্যান্সার ঠিক সেমই আসবে, হ্যাঁ, অ্যান্সার ঠিক সেমই আসবে। এটাকে আমরা একটু বাইরে রাখতেছি, এটাকে আমরা একটু বাইরে রাখি। দেখো অ্যান্সারটা ঠিক সেমই আসবে। দেখো এখানে বলছে যে এক্স হচ্ছে, এক্সের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাই না। তার মানে মৌলটা কি? মৌলটা ক্লোরিন। তো ক্লোরিনের আমরা কি জানি? ক্লোরিন হচ্ছে পারমাণবিক ভর জানি। পারমাণবিক ভর কত? 35.5। ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। তো আমরা জানি যে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক সংখ্যা হচ্ছে এতটি ভর গ্রাম। তার মানে 6.023, মানে একটু লিখে রেখে তাহলে বুঝতে পারবো। 6.023 এতটি অণু, এতটি এতটি ক্লোরিন অণুর, এতটি ক্লোরিন, এই যে ক্লোরিন, এতটি ক্লোরিন অণুর ভর, এতটি ক্লোরিন অণুর ভর মানে 1 মোল পরিমাণ থাকে না, 1 মোলের পরিমাণ সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো এতটি ক্লোরিন অণুর ভর সেটা কত? 35.5 গ্রাম। 35.5 গ্রাম সমান হচ্ছে 50টি অণুর ভর, তাই না। তার মানে একটি অণুর ভর কত? একটি অণুর ভর, একটি ক্লোরিন অণুর ভর, একটি ক্লোরিন অণুর ভর মানে 35.5 বাই হচ্ছে আমাদের কত, এই যে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 গুণন 10⁻23, তাই তো। তাহলে সুতরাং কয়টা পরমাণু চাইছে? কয়টা পরমাণু চাইছে আমাদের? 50টা পরমাণু চাইছে। 50টি ক্লোরিন পরমাণুর অণুর ভর সেটা হচ্ছে জাস্ট এখানে 50 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল, তাই না। 50। তাহলে দেখো আমাদের কিন্তু সেম ক্যালকুলেশন আছে, এটা আর এটা সেম না, 35.5 আর এটা আগে যেটা করেছে সেটা কিন্তু সেম। সহজ কিন্তু এটাই, তাই না, এটাই কিন্তু সহজ। কিন্তু আমার কথা হচ্ছে তোমরা যদি এটা তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করো, তোমাদের এসএসসি লেভেলে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমরা সহজে মার্ক পাবা না। এটা তোমরা এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। আর এরকমভাবে তোমরা হচ্ছে তোমরা তোমাদের পরীক্ষা খাতায় লিখবে যাতে তোমরা মার্কটা বেশি পেতে পারো, হ্যাঁ। ওটা লেখলে অঙ্ক হবে, আমি বলতেছি না অঙ্ক হবে না, ওটাও অঙ্ক হবে, এটাতেও অঙ্ক হবে, কিন্তু তোমাদের এসএসসি খাতায় সেগুলো অ্যালাউ করবে কিনা আমার সঠিক জানা নেই, হয়তো অ্যালাউ করবে না। তো তোমরা এরকমভাবে করবে। আর এই লাইনটা তোমরা বুঝতে পারছো কিনা একটু ভালো, কারণ তোমরা এটা হচ্ছে পড়ছো কিনা জানি, নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 1 মোল পরিমাণ বা কোন একটা
মোল পরিমাণ সমসংখ্যক অণু থাকে, মানে অ্যাভোগাড্রো পরিমাণ সংখ্যক অণু থাকে। কোনো এক মোল পরমাণুতে বা অণুতে এত সংখ্যক অ্যাভোগাড্রো নম্বর সংখ্যক অণু বা পরমাণু থাকে। কি আমি আরেকবার একটু বলি যে এক মোল পরমাণু বা অণুতে এক মোল পরমাণু বা অণু বা যুক্ত মৌল এক মোল পরমাণু বা অণুতে পরমাণু বা অণুতে আমাদের হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার বা হচ্ছে 6.023 গুণন 10⁻23 এত নাম্বার সংখ্যক অণু পরমাণু বিদ্যমান। আচ্ছা, তার মানে কি এতটি পরমাণুতে আপেক্ষিক ভর বলে বুঝেছে, তাই না? এতটি পরমাণুর আপেক্ষিক ভর বা কি ভর কত হচ্ছে, সেটা হচ্ছে এক মোল সমান কত? এক মোল পরিমাণ মানে কি এত ভর, তাই না? যে এত ভর 35.5 গ্রাম। তার মানে এতটি অণুর ভর কত? 35.5 গ্রাম। আশা করি বুঝতে পারছো, এক মোল পরমাণু দেন। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কোশ্চেন করো, আবার চেষ্টা করবো, সমস্যা নেই। এটা অ্যাভোগাড্রো নাম্বার যেটা আছে, এটা হচ্ছে তোমাদের অন্য অধ্যায়ের পড়া। তো সেই সময় যখন যায় তখন সেখানে আরও ভালোভাবে বিস্তারিত পড়াবো। আপাতত মনে রাখো এরকমভাবেই, সমস্যা নেই। এরপর আমরা নেক্সট ঘ নম্বর কোশ্চেনে চলে যাই। জেড এর সর্বশেষ ইলেকট্রন 3D অরবিটালে না গিয়ে, এই যে জেড কোনটা? জেড কিন্তু আমাদের স্ক্যান্ডিয়াম 21। কী বলছে? যে সর্বশেষ ইলেকট্রন 3D অরবিটাল প্রবেশ করলেও ওয়াই এর ক্ষেত্রে তা হয় না। ওয়াই কোনটা? ওয়াই ক্যালসিয়াম। আচ্ছা, ক্যালসিয়াম। এখন তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। সো ইলেকট্রন বিন্যাস করলে ক্যালসিয়াম হচ্ছে আমাদের কত? 19। সো দুটোর ইলেকট্রন বিন্যাস করে আমাদের বুঝতে হবে যে একটা 3D অরবিটালে প্রবেশ করে সর্বশেষ ইলেকট্রন, কিন্তু আমাদের ক্যালসিয়ামে কিন্তু 3Dতে প্রবেশ করে না। কারণ কি? আমরা চলো একটু দেখার চেষ্টা করি। এস এস পি এস পি এস টি। এখন দেখো 1 2 2 1 2 2 3, আমি যেরকমভাবে করি তুমি সেরকমভাবে করার চেষ্টা করবা। 4। আচ্ছা, তাহলে একটু সুবিধা হবে, যদিও সময় লাগবে, আমারটা করতে সময় লাগবে। 2 2 6 2 6, এখন হিসাব করতে হবে। হ্যাঁ, এখানে 2 আছে। আচ্ছা, 2। তাহলে এখানে হচ্ছে 10টা ইলেকট্রন, আর এখানে হচ্ছে আমাদের 10টা। হওয়া লাগবে কয়েকটা? আমাদের একটা ইলেকট্রন হওয়া লাগবে। তাহলে আর একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন হচ্ছে আমাদের এটা। তার মানে এটা কত? 3। এটা 3D। আচ্ছা, তার মানে এই যে 3Dতে কিন্তু আমাদের প্রবেশ করছে। দেখো কি বলছে, সর্বশেষ ইলেকট্রনটা কই গেল? এই যে সর্বশেষ ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ করলেও, এই সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? 3D অরবিটালে প্রবেশ করছে, তাই না? সর্বশেষ ইলেকট্রনটা আমাদের 3Dতে প্রবেশ করছে, কিন্তু এই ক্যালসিয়ামের ক্ষেত্রে কী ঘটে একটু চলো দেখার চেষ্টা করি। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত তো সেম, তাই না? আমি একটু কপি করি, এখানে লিখলাম। আচ্ছা, ঠিক আছে। 2, এখানে 6। এটা তো 6, আর এটাকে নাই। আচ্ছা, তারপর কি আসতেছে আমাদের? 4s আসছে 3D। এখন হিসাব করে এখানে কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন। এখানে হচ্ছে আমাদের এস এখানে 10টা ইলেকট্রন, তাই না? 10টা ইলেকট্রন তো হবে না, এখানে যদি 2 দিয়ে তো 10টা, তার মানে 20টা তো হয়ে গেছে, তার মানে 19টা হওয়া লাগবে, তাই না? তো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে? এখান থেকে একটাই থাকে, 4s1 থাকে এখানে। তো সর্বশেষ ইলেকট্রনটা আমাদের কিসের? 4s অরবিটাল পূর্ণ করতে হয়, তাই না? তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? এখানে হচ্ছে দেখো 4s পূর্ণ করে দিয়েছে এবং 29টা হয়ে গেছে, তাই না? এখানে 9টা আসছে, তাই তো? তার মানে যে 3D অরবিটালে যাওয়ার না যায়, আমাদের হচ্ছে 4s অরবিটালে পূর্ণ করে। তার মানে উপরোক্ত আলোচনা থেকে কি বলা যাচ্ছে, যে প্রথম ক্ষেত্রে আমাদের সর্বশেষ ইলেকট্রন 3Dতে প্রবেশ করে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 3Dতে প্রবেশ না করে আমাদের 4sে প্রবেশ করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আলোচনা। আশা করি বুঝতে পারছো। সো এটাই ছিল হচ্ছে আমাদের যে ঘ নম্বরের কোয়েশ্চেন আলোচনা। তো চলো আমরা দাদা একটা স্লাইড আছে, সেটা পড়লে আমাদের শেষ করি। আচ্ছা, দেখো এই যে সৃজনশীলটা আছে, এই সৃজনশীলে কী বলছে? দৃশ্যকল্প 1 ক নম্বর দৃশ্যকল্প 1 কোনটা? যেটা কী বলছে দেখো তো, হাইড্রোজেনের 3টা আইসোটোপ।
আমরা কি জানি হাইড্রোজেনের কয়টা আইসোটোপ বিদ্যমান? হাইড্রোজেনের হচ্ছে আমাদের 7টা আইসোটোপ আছে। হাইড্রোজেনের মোট হচ্ছে 7টা আইসোটোপ আছে, তার ভিতরে হচ্ছে আমাদের 3টা প্রকৃতিতে পাওয়া যায় আর 4টা হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়। তার মানে সেই 3টা আইসোটোপ হচ্ছে আমাদের দিছে। তো হাইড্রোজেনের 3টা আইসোটোপের মধ্যে কি বলছে? 3টি আইসোটোপের মধ্যে প্রথম আইসোটোপটি প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, এটা প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, সেটা হচ্ছে হাইড্রোজেন একের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ কত? 99.98%। তো মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1.0025, 1.000025। গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এখন বলছে যে দেশীয় একা পরমাণুকে মৌলটির দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করা। তো এই টাইপের কোশ্চেন কিন্তু এর আগে করাইছি। তো চলো আরেকবার করাই। সেখানে বলছে হাইড্রোজেনের 1-এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ হচ্ছে কত? 99.98%। ঠিক আছে, 99.98%। তাই সুতরাং হাইড্রোজেন 2 ও হাইড্রোজেন 3 এর শতকরা পরিমাণ কত হবে প্রকৃতিতে? তার মানে অবশ্যই 100 থেকে বিয়োগ যাবে, 100 বিয়োগ 99.98%, তাই তো? সো এটা হিসাব করলে আমাদের আসবে 0. কত আসবে? 0.218 সামথিং আসবে, 0.02 আসবে, 0.02%। সেটা হচ্ছে সম্মিলিত পরিমাণ, তাই তো? এখন আমরা ভাঙবো, এটা তো সম্মিলিত পরিমাণ যেহেতু পারবো, তাহলে আমরা ভাঙবো। সো মনে করি এটার পরিমাণ 0.02 পরিমাণ হচ্ছে আমাদের 0.02 এত পার্সেন্ট, তাই না? তো সুতরাং হাইড্রোজেন 3-এর পরিমাণ কত হবে? হাইড্রোজেন 3-এর পরিমাণ হবে আমাদের X%। মনে করি X%, মানে এত বিয়োগ X% মনে করছি, তার মানে হচ্ছে আমাদের কত আসতেছে? আমাদের আসবে হচ্ছে এত বিয়োগ X, মানে 0.02 বিয়োগ X এত পার্সেন্ট। আশা করি বুঝতে পারছো। আবার যদি না বুঝো আবার দেখো। হাইড্রোজেন 1-এর পরিমাণ দেওয়া আছে 99.9%, তার মানে বাকি দুটার পরিমাণ কত হবে? অবশ্যই 100 বিয়োগ এত। তাহলে এই দুটার সম্মিলিত পরিমাণ এত, তার ভিতরে যদি আমি একটার ধরি X, তাহলে অন্যটার কত হবে? একটার যদি আমি একটার যদি আমি ধরি এত, তাহলে অন্যটার কত হবে? অন্যটার হচ্ছে এটা বিয়োগ এত পার্সেন্ট। এটা যদি না বুঝে থাকো তাহলে অন্যরকম ধরে বোঝানো যায়, অন্যরকম করে বোঝাতে হবে। ও এখানে একটু ধরা ভুল হয়েছে, তো তাই তো বলে মিলতেছে নাকি? এটা হচ্ছে 0.02 না, একটাকে X ধরো, তাই তো? হয় সমস্যা। এটাকে X পরিমাণ ধরো, এটাকে X% ধরো, তাহলে হচ্ছে মিলবে। দেখো তো, এটাকে X% ধরে, তার মানে অবশ্যই এত মাইনাস X। আচ্ছা, এটাকে আবার একটু মুছাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এই দুটার সম্মিলিত পরিমাণ এত পার্সেন্ট, তাহলে সুতরাং যে কোনো একটার ধরবো। সুতরাং যদি ধরি X/2, এটার শতকরা পরিমাণ হচ্ছে X%, তাহলে বাকিটার কত হবে? অবশ্যই এই মোটটুকু থেকে X% বিয়োগ যাবে, তার মানে X3% হবে হচ্ছে কত? আমাদের 0.02 বিয়োগ X এত পার্সেন্ট শতকরা পরিমাণ। এগুলো কিন্তু শতকরা পরিমাণ। হাইড্রোজেন 1-এর শতকরা পরিমাণ এত, এত শতকরা পরিমাণ। হাইড্রোজেন 3-এর শতকরা পরিমাণ এত। তিনগুলো কি 1, 2, 3 হচ্ছে ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে, সেই জন্য 800। আচ্ছা, এত পার্সেন্ট। তাহলে এখন কি বলছে? আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, তাই না? আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে? 1.00। তাহলে আমরা কি জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, এর আগেও কিন্তু বলছি আপেক্ষিক পারমাণবিক ভর, আমি সংক্ষেপে লিখতেছি আপেক্ষিক পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান আমরা কি জানি? যে আইসোটোপগুলোর ভর সংখ্যা গুণন, যে আইসোটোপগুলোর ভর সংখ্যা, প্রথম এই মূল্য থেকে শুরু করি। আইসোটোপের ভর সংখ্যা কত? 3 গুণন প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ। এই যে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ মানে 0.02 মাইনাস X প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ। ঠিক আছে, এত যোগ
তারপর আর একটা আইসোটোপের ভর সংখ্যা, এটার কত 2, তাহলে 2 গুণন এক্স, এক্স কত যে প্রকৃতিতে পাত্র শতকরা পরিমাণ 2x, আচ্ছা ঠিক আছে, প্লাস 1 আর একটা যেটা আছে সেটা হাইড্রোজেন 1-এর পারমাণবিক ভর গুণন প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, তাহলে 1 গুণন 99.28, 99.98 ডিভাইডেড বাই কত 100, এখানে ডিভাইডেড বাই কত হবে 100। সো এখান থেকে তোমরা জাস্ট এক্স এর মান বের করবে। আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে 1.00025 না কত 1.00, হ্যাঁ 25, এটার মানটাও দেওয়া আছে। এখন জাস্ট তোমাদের এক্স এর মানটা বের করবে। এক্স এর মান যেটা হবে সেটা কি চাইছে তোমাদের শতকরা পরিমাণ চাইছে, যে এক্স এর মান যেটা বের হবে সেটা হচ্ছে হাইড্রোজেন 2 এর শতকরা পরিমাণ, এক্স এর মান যেটা বের হবে সেটা হচ্ছে হাইড্রোজেন 2 এর শতকরা পরিমাণ, সেখান থেকে জাস্ট 0.02কে বিয়োগ দিলে সেটা আমরা কি আসবে হাইড্রোজেন 3 আসবে। তো আশা করি বুঝতে পারছো, আমি ক্যালকুলেশন না যাই, ক্যালকুলেশনটা তোমরা করবা, প্র্যাকটিস করতে হবে, তাছাড়া হবে না। তো নেক্সট যেটা আছে সেটা আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। তো নেক্সট যেটা আছে সেটা আমরা করব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে কি বলতে থাকো, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরের সাথে শক্তি স্তরের সম্পর্ক 2 আলোকে নির্ভর করে, মানে যেখানে বলছে এন এর বিভিন্ন মান দিছে, তাই না? এই এন এর বিভিন্ন মান অনুসারে আমরা এখন সলভ করবো যে এন এর 1-এর মান। চলো আমরা একটু একটা চার্ট বানিয়েছি, দেখো এখানে এই চার্ট অনুযায়ী আমরা দেখবো এন এর বিভিন্ন মান আছে, তাই না? এন এর মান কয়টা আছে? এন এর মান হচ্ছে 3টা দেওয়া আছে, এক, এন এর মান 3টা দেওয়া আছে, 1 2 3, এন এর মান 3টা দেওয়া আছে। তো এন এর ক্ষেত্রে এল এর মান কী কী আছে দেখো, আমি একটু যদি বলি, এন এর মান যখন 1, এল এর মান তখন একটা 0, এন এর মান যখন 2, এল এর মান তখন হচ্ছে 0 এবং 1 হয়, দুটা হয়। আমি একটু বলে রাখি যে এন এর মান যখন 1 হবে তো এল এর মান তখন হবে 0, এন এর মান যখন হচ্ছে আমাদের 2 হবে সেক্ষেত্রে এল এর দুটা মান হয়, এল এর দুটা মান সেটা হচ্ছে 0,1, এন এর ক্ষেত্রে যদি 3 হয় তাহলে এল এর মান হবে 3টা মান 0 1 2, 0 1 2, এটা। এন এর মান যদি 4 হয় এরকমভাবে, যা এন এর মানের থেকে এক কম থাকবে শুধুমাত্র, এন এর মান হবে 0 1 2 3 এরকম। তো সেটা এখানে লিখছি, এন এর মান যখন 2 তখন এল এর মান হচ্ছে 2টা 0 1, সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, সমস্যা নেই, সেরকমভাবে দিলাম, সমস্যা নেই। এল এর মান যখন 3 তখন এল এর মান 2টা 1 2। আশা করি বুঝতে পারছো। এল এর মান কিন্তু কম হবে এন এর থেকে। সো এই তিনটে দেওয়া আছে তোমাদের প্রশ্ন, সো আমরা এখন বের করি। অরবিটালের নাম আমরা কিন্তু জানি এসপিডিএফ, তাই না? তো এল এর মান যখন 0 তখন সেটা অবশ্যই এস এস, তবে এল এর মান 0 অবশ্যই সেটা এস, এল এর মান 1 হলে কী হয় সেটা পি হয়, এল এর মান 0 হলে সেটা এস হয়, 1 হলে কী হয় পি হয়, আর 2 হলে কি এসপিডি ডি হয়। এগুলো তোমরা পড়াইছি একটু আগে, তাই না? সো এখন দেখো কি বলছে, ইলেকট্রন সংখ্যা। এখন ইলেকট্রন সংখ্যা, আগে ইলেকট্রন সংখ্যা হিসাব করা হবে না, এখানে একটা চার্ট মনে হয় মিস আছে। এখান থেকে এখানে প্রতীক হবে, হ্যাঁ প্রতীক, মানে এস তো অরবিটাল, এর প্রতীক কি? এর প্রতীক হচ্ছে যে 1, তার মানে 1s, 1 যেহেতু আছে তার মানে 1s। তারপরে এখানে অনুরূপভাবে এখানে কি আছে 2, তার মানে 2s 2p, 2s 2p। বুঝতে পারছো আশা করি। তারপরে এখানে 3 নম্বর শক্তিস্তর, তার মানে 3s 3p আর কে 3d, 3s 3p 3d। এখন দেখো বলছে ইলেকট্রন নাম্বার, এখন ইলেকট্রন সংখ্যা আমাদের হিসাব করতে হবে, হ্যাঁ ইলেকট্রন সংখ্যা। তো আমরা জানি এসে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন থাকতে পারে। যদি না বুঝতে থাকো তাহলে হচ্ছে সূত্র অ্যাপ্লাই করবা, 2 ইন্টু 2l প্লাস 1, এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের এল এর মান কত, এস এর ক্ষেত্রে এর মান 0, 0 বসে আমাদের কত আসবে 2, আলটিমেটলি কত আসবে 2। ঠিক সেমভাবে এখানে কত আসবে, এখানে 2 আসবে, 2টি ইলেকট্রন আসবে 2s এর ক্ষেত্রে। এন এর মান তো এখানে ফ্যাক্ট না, তাই না? তারপর 2p-র ক্ষেত্রে কয়টি ইলেকট্রন আসবে, 6টি ইলেকট্রন আসবে। 6টি ইলেকট্রন কীরকমভাবে আসে, 12 প্লাস 1, 12 প্লাস 1, এই সূত্রে অ্যাপ্লাই করবা তাই হয়ে যাবে। এদের মান কিন্তু 1, তার মানে 3 দুগুণা 6, 6টি ইলেকট্রন আসে। মোট ইলেকট্রন সংখ্যা তাহলে কত, 6, এখানে 2টা আর এখানে 6টা, মানে মোট 6 যোগ 2 মানে কত আসে 8টি ইলেকট্রন। মোট ইলেকট্রন 8টা। ঠিক সেমভাবে এখানে অ্যাপ্লাই করবা, এখানে সর্বোচ্চ থাকতে পারে 2টা, পির ক্ষেত্রে 6টা আর ডির ক্ষেত্রে 10টা, তাই সর্বোচ্চ ইলেকট্রন আসে 18টা। তো এরকমভাবে তোমরা এই চার্টগুলো কী করো বলো তো,
অ্যাপ্লাই করবা। তো এরকমভাবে কিন্তু তোমাদের বইয়েতেও কিন্তু এরকমভাবে দেওয়া আছে চার্টগুলো। তো এখানে তোমরা মোট ইলেকট্রন লিখতে পারো, মোট ইলেকট্রন তো নেওয়াই আছে না, মোট ইলেকট্রন এরকমভাবে লেখার দরকার নেই তাহলে। তো এরকম চার্ট অ্যাপ্লাই করবো। আর হচ্ছে উপরে কিছু হচ্ছে তোমরা বর্ণনামূলক আলোচনা করবো, যে আমরা এন দ্বারা এই বুঝি, তারপরে এই সূত্র দ্বারা আমরা এই বুঝি, যে এইসব সূত্রগুলো বিশ্লেষণ করবা। যে 2l+1 এটা হচ্ছে উপশক্তি স্তরের নাম্বার, তারপর 2n2 টোয়াইজ l+1 এটা হচ্ছে মোট ইলেকট্রনের নাম্বার। এইসব সূত্রগুলো তোমরা একটু ব্যাখ্যা করবা, n+l এর শক্তিগুলো একটু ব্যাখ্যা করবা, তাই এই ধরনের অঙ্ক হয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কয়েকটা সৃজনশীল। এই সৃজনশীলগুলো আমাদের যে 9টা টাইপ ছিল, 9টা টাইপের ভিতরে ছিল, এর বাইরে কিন্তু তোমাদের কোনো রকম কোয়েশ্চেন হবে না। তো তোমাদের কাজ হলো যত 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 বেশি সৃজনশীল প্র্যাকটিস করা যায় প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এগুলো থেকে মানে খুব সহজে করতে পারবে, এগুলো খুব সহজে করতে পারবে। তোমাদের কাজ হলো প্রচুর প্র্যাকটিস করা। তো যাই হোক, যে কোনো সমস্যা হলে পারে কমেন্ট করো, কিংবা আমাকে বললো, আমি সমাধান করে দেবো। যাই হোক, তোমার ভালো থাকো। আসসালামু আলাইকুম।